আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের যে বিষয় কেমিস্ট্রি, সেই বিষয়ের চ্যাপ্টার 1 যেটি পারমাণবিক গঠন অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার, তো সেই চ্যাপ্টারের আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন সলিউশন করার চেষ্টা করবো এবং এগুলোর উপর বেস করে তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে ফেলবে ইনশাআল্লাহ। তো আমরা ভিডিওটি শুরু করার আগে আমার পরিচয় দিই, যেহেতু প্রথম ভিডিও তোমাদের সাথে। তো আমার নাম এম টি আলবামুন, আমি পড়াশোনা করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এবং অনার্স থার্ড ইয়ারে পড়ি, এবং আমার যে বিষয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো আমি চেষ্টা করবো এই চ্যানেলে তোমাদের যে বিষয়গুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, তো এই বিষয়গুলোর উপর ভিডিও দেওয়ার, যাতে তোমাদের প্রাইভেট পড়তে না হয়, এবং আমি চেষ্টা করব এই বিষয়গুলোর উপর ভিডিও দেওয়ার। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো আমরা শুরু করি। যেমন 9 নম্বর যদি দেখো যে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার কি, তো এটা যদি বুঝতে হয় তো সহজ কিছু সিস্টেম আছে, টেকনিক হচ্ছে এরকম। তো আমরা যখন আইসোটপ বলি, আইসোটপের লাস্টে প আছে, প থেকে আমরা মনে রাখবো প্রোটন সংখ্যা, অর্থাৎ যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু বড় সংখ্যা হচ্ছে আলাদা, তাদেরকে বলা হয় পরস্পর আইসোটপ। তো যেমন হাইড্রোজেনের 3টে আইসোটপ আছে, প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম এবং আরেকটা হচ্ছে ট্রিটিয়াম। দেখো যে সবগুলোর যে পারমাণবিক সংখ্যা সেটাগুলো হচ্ছে 1। পারমাণবিক সংখ্যা এই যে নিচে থাকে কেমন, এই যে হাইড্রোজেন এটা নিচে 1, এটা 1 এবং এটা হচ্ছে 1, আর উপরে থাকে বর সংখ্যা। তো আইসোটোপ আশা করি সমস্যা হবে না। আইসোটন যখন বলবো, দেখো যে দন্তান্ন, দন্তান্ন থেকে মনে রাখবো আমরা নিউটন সংখ্যা। তো যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান, বাকি যেগুলো আছে সেগুলো অসমান, সেগুলো মানে ভিন্ন, সেগুলোকে বলা হয় আইসোটোন। যেমন সিলিকন, এদের যে প্রোটন সংখ্যা কীভাবে বের করে, আমরা বর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তাহলে হয় প্রোটন সংখ্যা। যেমন 30 থেকে 14 গেলে হয় 16, 31 থেকে 15 গেলে হয় 16, এবং সালফারের যে সালফারের ক্ষেত্রে আমরা 32 থেকে যদি 16 বিয়োগ করি সেক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 16। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আইসোটন, পরস্পর আইসোটন। আমরা যখন আইসোবার বলি এটা একেবারে সহজ, বর সংখ্যা সমান থাকবে, বাকি যে প্রোটন সংখ্যা সেগুলো হচ্ছে আলাদা, সেগুলোকে বলা পরস্পর আইসোবার। এবং আইসোবার সবসময় বর সংখ্যা উপরে থাকে। যেমন আইসোটপ যখন বলবো আমরা, কপার আইসোটপ যে 64, জিঙ্কের আইসোটপও সেম, উপরে দেখো 64, সুতরাং এটা পরস্পর হচ্ছে আইসোবার। আশা করি এখানে কারো সমস্যা হওয়ার কথা না। পারমাণবিক সংখ্যা কাকে বলে কি বলবা, যে প্রোটন সংখ্যা, মানে একটি পৌলের পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, সেই সংখ্যাগুলোকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো বর সংখ্যা কাকে বলে, তো বর সংখ্যা এ ইকুয়াল প্রোটন প্লাস নিউট্রন, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, সে যোগফলকে বলা হয় বর সংখ্যা। যেমন এখানে সালফারের বর সংখ্যা হচ্ছে 32, এর মানে হচ্ছে সালফারের প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে 32। আমরা আর কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল এত হলে এস এল এম এবং এস এর মান নির্ণয় করো। তো এটা কীভাবে করে এটা একটু দেখি। আমরা আরও একটি স্পেসিফিকভাবে দেখি, কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু স্পেসিফিকভাবে দেখি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়; সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়; ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়; এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এবং এই কোয়ান্টাম সংখ্যার যে কাজ সেগুলো আমরা আশা করি জানি, যে এগুলা শক্তিস্তরের আকার বা কোন শক্তিস্তর আছে সেগুলো বোঝায়। এগুলো আসলে দরকার নেই। আমরা মোট অরবিটাল সংখ্যা কতটি, এগুলো কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বলতে পারি। একটা উদাহরণ দেখি এখানে একটা উদাহরণ দেখি, যে দেখো যে এখানে চতুর্থ শক্তি স্তর অর্থাৎ n ইকুয়াল 4 এর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কতটি সেটা যদি নির্ণয় করতে বলে, n ইজ ইকুয়াল টু 4 হলে l এর মান কীভাবে বের করে, l এর মান 0 হতে n-1 পর্যন্ত, অর্থাৎ মোটটি। যেমন l ইজ ইকুয়াল টু 4 এর ক্ষেত্রে l এর মানও হবো 4টি, 0 1 2 3। তো আর m এর মান কীভাবে বের করে, সেটা হচ্ছে প্লাস l হতে 0 হয়ে -l পর্যন্ত। যেমন 1 এর ক্ষেত্রে -1 0 1, 2 এর ক্ষেত্রে -2 -1 0 1 2, 3 এর ক্ষেত্রে এরকম সেমভাবে -3 -2 -1 0 1 2 3, আর 0 এর ক্ষেত্রে তো 0। তাহলে এ হচ্ছে প্রথমে n এর ক্ষেত্রে 4। তাহলে 4 এটা কীভাবে মনে রাখতে পারি, n যখন 4, l এর মানও হবে 4টি, 0 1 2 3 পর্যন্ত, এবং m এর মান 0 এর ক্ষেত্রে 0, 1 এর ক্ষেত্রে
-1 0 1, 2 এর ক্ষেত্রে -2 -1 0 1 2, 3 ক্ষেত্রে -3 -2 -1 0 1 2 3। তো এইভাবে অর্থাৎ মোট অরবিটাল সংখ্যা এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 7। মোট অরবিটাল হচ্ছে 16টি। বাট স্পিন যে কোয়ান্টাম সংখ্যা, সেখানে একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে স্পিন কোয়ান্টাম, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। তো এখানে হচ্ছে 2টি আর ওখানে হচ্ছে 16। তো 2-এর সাথে আমরা যদি 16 গুণ করি, তো চতুর্থ স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকবে 32টি। তো এইভাবে বের করে আর কি এই জিনিসটা, প্রসেসটা। তো এখানেও সেমভাবে দেওয়া আছে, আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে 5 আসছে, এই যে 5, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2টি, একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। এই কারণে একটু জিরোর ক্ষেত্রে তো মানে গুণ করার দরকার নেই, যখন 3 হবে বা 0 থেকে বেশি হবে তখনই আমরা এটা সামনে লিখে দেবো যে এখানে 5টি, এখানে 3টি, এখানে হচ্ছে 3টি। তো কোয়ান্টাম সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা আশা করি তোমরা নিজের মতো করে লিখবে। তো এরপরে আমরা আরও কিছু প্রশ্ন দেখি। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা তো বললাম। এল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা -L থেকে 0 হয়ে +L পর্যন্ত। তো আরও কিছু প্রশ্ন দেখি, এটা রিভিশন হচ্ছে আর কি। আউটবাউন্ড নীতি কি? ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে, সেগুলো হচ্ছে আউটবাউন্ড নীতি। তো আমরা একটু এদিকে রাফে দেখি। আউটবাউ শব্দটি যে একটি জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ। ইলেকট্রন প্রথমে কম শক্তি স্তরে প্রবেশ করে, পরবর্তীতে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তো এটা কীভাবে নির্ণয় করা হয় সেটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে n+L। তা আমরা এখানে 4p 3s 3d অনেকগুলো উদাহরণ দিছি। আমাদের প্রশ্ন হচ্ছে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে প্রবেশ করবে। এখন এটা যদি প্রশ্ন করা হয়, এখন আমাদের মানগুলো জানতে হবে। এল এর ক্ষেত্রে এস এর মান হচ্ছে 0, পি এর মান 1, ডি এর মান 2 এবং এফ এর মান হচ্ছে 3। 4 ফি এর ক্ষেত্রে আমরা যদি 4 ফি এর ক্ষেত্রে দেখি, 4 আর ফি এর মান হচ্ছে 1, এই কারণ হচ্ছে 5। 3s এর ক্ষেত্রে 3 প্লাস এস এর মান 0 3, আর 3d এর ক্ষেত্রে 3 + 2 = 5। 3 ফির ক্ষেত্রে 3 + 1 হচ্ছে 4। 4d এর ক্ষেত্রে 4 এর মান তো 4 প্লাস d এর মান হচ্ছে 2, এই কারণে 6। আর 5s এর ক্ষেত্রে 5 এবং 5 ফি এর ক্ষেত্রে হচ্ছে 6। তো এখানে সবচেয়ে কম যে মান সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3, তাহলে অবশ্যই ইলেকট্রন প্রথমে 3s এ প্রবেশ করবে। এরপরে আমরা দেখতেছি 4, তো এটা হচ্ছে 4 3p, এই কারণে 3p। এরপরে যে মান সেটা হচ্ছে 5, 3 পরে 4 আছে, তো 4 এরটা তো বললাম 3p। এরপরে হচ্ছে 5, এটা হচ্ছে 3d। তো এইভাবে আর কি বের হয়েছে, প্রথমে 3s 3p, এরপর ইলেকট্রন 3d-তে প্রবেশ করবে 4p, এভাবে আর কি। তো ইলেকট্রন বিন্যাস, কয়েকটি ইলেকট্রন বিন্যাস আমরা দেখব সামনে, তখন আর ঝামেলা হবে না। আউটবাউন্ড নীতি এগুলা ব্যাখ্যা দেওয়া আছে, আশা করি কীভাবে হয়েছে এটা ব্যাখ্যা আশা করি বুঝছো সবাই। যে ওই যে মানগুলো, যেটার মান সবচেয়ে কম সেটা আগে বসবে, আর যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কি করব। যদি সমান হয়, তো দেখো এখানে যদি সমান হয়, তো সেক্ষেত্রে একটা 3d আর একটা হচ্ছে 5s, দুটোটার মানে হচ্ছে আমরা যোগ করলে 5 হয়। বাট এখানে n এর মান যেহেতু 3, এই কারণে ইলেকট্রন আগে 3d-তে প্রবেশ করবে, এরপরে 5s-এ প্রবেশ করবে। কেমন? এটা ছিল সিস্টেম। তো এগুলোই ছিল প্রশ্ন। এরপর আমরা কয়েকটা অতি সংক্ষিপ্ত দেখি প্রশ্নের উত্তর। আর মৌলিক কণিকা কি? পরমাণুতে অবস্থিত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে মৌলিক কণিকা বলা হয়, এবং এদের সংক্ষিপ্ত যে বর্ণনা এগুলো অবশ্যই নিজে নিজে পড়ে ফেলবে, এখানে বোঝার কিছু নেই, এগুলো হচ্ছে মনে রাখার বিষয়, বারবার পড়তে হবে। আমরা কয়েকটা এমসিকিউ দেখি যে এস অরবিটালে ইলেকট্রন 2টি, এগুলো মুখস্থের বিষয়। পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ যে অরবিটাল সেখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি। চতুর্থ শক্তিস্তরে কোনো মৌলের শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে সর্বোচ্চ, সেটা আমরা দেখি যে 2n² দিয়ে। চতুর্থের ক্ষেত্রে এর মান হচ্ছে 4, দ্যাটস ওয়াই 2 4² মানে 16 2 32। এটা যদি তৃতীয় স্তরে হয় তাহলে সেক্ষেত্রে 2 আর 3² মানে 9, তো সেক্ষেত্রে হবে 18টি। তো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এটা কীভাবে মনে রাখি? আমরা এভাবে মনে রাখি, শোনো শোনো
প্রিয়া শোনো, প্রিয়া শোনো, এভাবে। ঠিক আছে, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। বাট এখানে আমরা 3d10 আগে লেখা দেখতেছি, বাট ইলেকট্রন কিন্তু প্রথমে 4s-এ প্রবেশ করে এরপরে 3d-তে প্রবেশ করবে। তো এটা মনে রাখা, যখন মাইনাস দেখবা তখন এক যোগ করে দেবা। যেমন ক্লোরাইড আয়ন যখন বলবা এখানে 17, বাট আমাদের মিলাতে হবে 18টি। মাইনাস থাকলে আর প্লাস থাকলে আমরা এক কমিয়ে দেবো, মাইনাস থাকলে এক যোগ করবো, সেক্ষেত্রে 18। দেখো যে উপরের যে ইলেকট্রন 6-2 8, 8 আর 6 14, 14 আর 2 16, 16 আর 2 18 হয়েছে। সিলিকন 14, 1s2 2s2 2p6 3s2 3p2। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, এতটুকু পর্যন্ত হয়ে গেছে। তো এটি মনে রাখার টেকনিক আর কি। n = 4 হলে এর মান, এটা তো আগেও দেখালাম, 0 1 2 3 পর্যন্ত। এবং প্রস্তার হচ্ছে 0-এর জন্য হচ্ছে s, 1-এর জন্য p এবং 2-এর জন্য d এবং 3-এর জন্য হচ্ছে f। আরও কয়েকটা দেখি। ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করতে বলা হয় 1s2 2s2 2p6 3s2 3p5, দেখো যে উপরে যোগ করলে হয় 17। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, 1s2 2s2, এটা বারবার কয়েকটা ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপরে যদি না বুঝো, আলাদা একটি ইলেকট্রন বিন্যাসের উপর আমরা ইনশাল্লাহ ভিডিও বানাবো। তো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, এটা দেখলাম একটু আগে। ক্রোমিয়াম 24, কপার 29 29। তো 29 মিলাতে হলে এটা একটু ব্যতিক্রম, 4s1 আর 3d10 হবে। কেমন? 4s1 3d10। 1s ইলেকট্রন কীভাবে প্রবেশ করছে সেটা তো আশা করি বুঝছো তোমরা। ইলেকট্রন প্রথমে 1s, এরপরে 2s 2p, এরপরে 3s 3p, 4s-এ দেখো এখানে কিন্তু 4s আগে দিচ্ছে সুন্দরভাবে, 4s1, এরপরে ইলেকট্রন সর্বশেষ 3d-তে প্রবেশ করবে। বুঝা গেছে? 4s-এর ক্ষেত্রে 4-এর 4 আর s-এর মান হচ্ছে 0, মানে 4 + 0 = 0। আর 3d-র ক্ষেত্রে 3 আর d-এর মান হচ্ছে 2, 3 + 2 = 5। তো 4 অবশ্যই 5 থেকে ছোটো, এই কারণে ইলেকট্রন 4s-এ আগে প্রবেশ করবে। আশা করি বুঝছো। আর এরকম প্রশ্ন আসতে পারে যে আণবিক ভর লেখো, তো সেক্ষেত্রে আমরা হাইড্রোজেনের যে ভর সেটা হচ্ছে 1, 1 × 2 = 2, এরপরে প্লাস দেব। সালফারের ভর হচ্ছে 32, এরপরে প্লাস দেব। অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 16, এবং 16-এর সাথে 4 গুণ করলে হয় 64, এবং সবগুলো যোগ করলে হয় 98, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। তো আইসোটোপ কি আগে বলছি। আইসোটোপ মৌলিক স্থায়ী কণিকা হচ্ছে 3টি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আইসোটোন কি সেটাও বলছি। তো এই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, একবার দেখে নাও। বাকিগুলো হচ্ছে মুখস্থ মান, সেগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রথম চ্যাপ্টারে তোমরা এরকম মানে সমস্যা হবে না। এই অঙ্কে কারো সমস্যা থাকলে অবশ্যই বলবা যে ভাই আমি এখানে বুঝি নাই, বা এই প্রশ্নগুলো যদি মানে কেউ করতে চায় অবশ্যই কমেন্টে জানাবো। আমি অবশ্যই আরেকটি বিস্তারিত ক্লাস নিয়ে চলে আসবো। কেমন? তো সবাই ভালো এবং সুস্থ থাকবে এবং পরীক্ষার প্রস্তুতি নাও শেষ, এবং তোমাদের যে পরীক্ষা সে পরীক্ষা ভালো হোক সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আর একটা কথা বলি, এখানে আসলে হাতে মোবাইল রেখে ক্লাস করানো অনেক টাফ ব্যাপার, যে কারণে হয়তো একটু সমস্যা হয়েছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তো এটা আগে বলছিলাম যে এটা হচ্ছে অনেকটা রিভিশনের মতো। তো সবাই ভালো এবং সুস্থ থাকবা, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আশা করি তোমাদের এতে কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। আসসালামু আলাইকুম।